এই ভিডিও যখন আপনি দেখছেন তখন বিশ্বের কোনো না কোনো প্রান্তে বোমা ফাটছে, মায়ের কান্না থামছে না, কোনো শিশুর মুখে খাবার নাই, আর রাষ্ট্রনায়কদের ঠোঁটে যুদ্ধের জিহ্বা। অনেকেই বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু আপনি কি জানেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি গুলির মাধ্যমে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি রাষ্ট্রের আগ্রাসনে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে অনেকগুলো ফান্ডে একই সঙ্গে। গাজারা, ইউক্রেন, তাইওয়ান এবং ইরান এবং আরো কয়েকটি ফান্ডে এই যুদ্ধ চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিহাস রিমাইন্ড, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে সাইবেরিয়ার অস্ট্রো-হাঙ্গেরির যুবরাজকে একটি গুলির মাধ্যমে হত্যা করা হয়েছিল, আর একটি গুলি বিশ্বকে পুড়াইয়ে দেয়। এরপরে ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এক পক্ষ হয়ে যায়, আর জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি এবং উসমানী সাম্রাজ্য, এ সময় উসমানী খেলাফত ছিল, তারা থাকে আর এক পক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে হিটলারের প্রোপাগান্ডা আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তখন নিরপেক্ষ থাকে, কিন্তু একটা সময় তারা জড়িয়ে পড়ে এবং জার্মানি পারমাণবিক ধ্বংস করে যুদ্ধ শেষ হয়। কিন্তু সে সময় পৃথিবী দুই ভাগে ভাগ হয়েছিল, এক পক্ষ ছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন, অন্য পক্ষ ছিল জার্মান, ইতালি এবং জাপান। বর্তমান পরিস্থিতি এমন এখনকার অবস্থা দেখলে এখন মনে হবে ইতিহাস আবার পুনরাবৃত্তি হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল গাজা যুদ্ধ, চীন তাইওয়ান যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, জাপান, বিভিন্ন ফ্রন্টে তারা যুদ্ধ করছে। এইসব ফ্রন্টে দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং এই যুদ্ধের পিছনে দুটি গ্রুপ দুভাগে বিভক্ত হয়েছে, যুদ্ধ করছে। এটা কাল দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে এখন বিশ্ব দুই ভাগে বিভক্ত। গ্লোবাল ওয়েস্ট যুক্তরাষ্ট্র, নেটো, ইসরায়েল এবং জাপান এবং দক্ষিণ কোরিয়া। গ্লোবাল ইস্ট চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া, হুদি, হিজবুল্লাহ এবং হামাস। এই সব কিছুর পিছনে দুটি বড় শক্তি কাজ করেছে। এই পক্ষের পিছনে চীন, রাশিয়া আছে, আর অন্য আরেকটি পক্ষ, যে প্রথম পক্ষের কথা বলছি, প্রথম যে গ্রুপটার কথা বলছি, সেই গ্রুপটার পিছনে সব জায়গায় যুক্তরাষ্ট্র আছে। কিন্তু এখন প্রশ্ন, এই ভাঙা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? যুদ্ধ শুরু হয়ে গেছে, ইতিহাস আবার কাঁদতে চায়। বাংলাদেশ কি আবার সেই নিরপেক্ষ থাকবে নাকি কোনো পক্ষ নেবে? যখন বিশ্ব দুভাগে বিভক্ত, তখন মাঝখানে দাঁড়াই আছে একটি বিপুল সংখ্যক রাষ্ট্র, যার নাম বাংলাদেশ। সামনে উত্তাপ ভারত, পাশে চীন, আর দূরে যুক্তরাষ্ট্রের হাত। বাংলাদেশ কি এখানে নিরপেক্ষ থাকতে পারবে? প্রথমত ভূ রাজনীতির অবস্থান। বাংলাদেশের অবস্থান কৌশলগত এমন একটি জায়গায়, যে জায়গাকে সবাই নিয়ন্ত্রণ নিতে চায়। যার নিয়ন্ত্রণে চলে যাবে, সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লাভ করে নিয়ে যেতে পারবে। তার আধিপত্য দক্ষিণ এশিয়ার ভিতরে তারা করতে পারবে। বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় সবাই তাকে হাতে নিতে চায়। চীন অন্যদিকে BRI প্রজেক্ট এর ভিতরে বাংলাদেশকে ঢুকাতে চায়। ভারত চায় বাংলাদেশকে নিজের জিও সিকিউরিটি বজায় রাখতে, আর যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার রেফার হিসাবে, অর্থাৎ দক্ষিণ এশিয়া আমাদের বাংলাদেশের মাধ্যমে যেন নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ করা হিসেবে যেন তারা ব্যবহার করতে পারে, সেরকম একটি অবস্থান হিসেবে আমাদের বাংলাদেশকে তারা চায়। কিন্তু এই তিন দানবের মাঝে আমাদের বাংলাদেশ যেন ছোট্ট একটি দাবার গুটি। এখন প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের বাংলাদেশে ভেবে চিন্তে নিতে হয়। দ্বিতীয়ত বাংলাদেশের কূটনৈতিক ইতিহাস। বাংলাদেশের এক সময় ছিল চরম রাশিয়া ঘেঁষা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা। 1971 সালে সোভিয়েত ইউনিয়ন ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল মিত্র। এরপরে 1980 থেকে 90 দশকে বাংলাদেশের পশ্চিমা সহায়তা এবং বিশ্বব্যাংকের নির্ভর রাষ্ট্রে রূপান্তরিত হয়। 2000 সালের পর থেকে চীনের বিনিয়োগ আসে, ভারত নিরাপত্তা চুক্তি চায়, আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক বাস্তবায়ন করতে এবং তাদের আধিপত্য বজায় রাখতে বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বর্তমান অবস্থান যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার আন্ডারে থাকে এবং তাদের আন্ডারে থেকে আমাদের বাংলাদেশ কাজ করে, এবং তারা চায় আমাদের বাংলাদেশের ভিতরে তাদের সেনাবাহিনীর একটি ঘাঁটি তৈরি করতে। চীনের বন্দর এবং টেলিকম প্রজেক্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক, এটা যুক্তরাষ্ট্র চায়। সাইবার এবং প্রতিরক্ষা সহযোগিতা পাকাপোক্ত হোক, যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, চীনের সহযোগিতায় নয়। অন্যদিকে চীন চায় পায়রা বন্দরের প্রবেশ অধিকার, মেট্রো রেল, টেলিকম এবং রেল চীনা একচাটিয়া কাজ, এবং মার্কেট প্রভাবের বিরুদ্ধে যৌথ মহড়া দিতে চায় আমাদের বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে। আবার অন্যদিকে ভারত চায় সুরক্ষা যুদ্ধ, পানি বন্টন এবং ট্রানজিট সুবিধা স্থায়ীভাবে হোক তাদের জন্য। বাংলাদেশ যাতে চীনের প্রতিরক্ষা বা অর্থনৈতিক জোটে না ঢোকে এবং রাজনৈতিক সমর্থন সবসময় যেন বাংলাদেশের ভিতরে বজায় রাখতে পারে, এবং তাদের আধিপত্য যেন বাংলাদেশের ভিতরে, রাজনীতির ভিতরে যেন সবসময় থাকে। ভারত সবসময় এটা চায়। চাপে বাংলাদেশ এখন ভয়ঙ্কর দ্বিধা ও চাপে রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা, মানবাধিকার প্রশ্ন, অন্যদিকে চীনের বিশাল ঋণ এবং অর্থনৈতিক পরিস্থিতি। আবার
ভারতের চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব রয়েছে, সেই মাঝখানে আমাদের বাংলাদেশ এখন মাইঙ্গে চিপায় পড়ে রয়েছে। অন্যদিকে যেদিকে তাকাবেন সেদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘুরমাল চলছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাই ভাবছে। কিন্তু এখন বাস্তব কথা হলো, এই ভূরাজনৈতিক খেলার মাঝখানে বাংলাদেশ এখন আর নিরপেক্ষ নয়। প্রতিটি সিদ্ধান্ত এখন কোনো না কোনো পক্ষের কাছে যাচ্ছে আর কোনো না কোনো পক্ষের বিরুদ্ধে চলে যাচ্ছে। যার বিরুদ্ধে যাচ্ছে সে কষ্ট পাচ্ছে, যার পক্ষে যাচ্ছে সে খুশি হচ্ছে। বর্তমান রাজনীতি আমাদের এমনই হচ্ছে। বর্তমান বাংলাদেশ এবং এখনকার বেশিরভাগ জিনিস আমাদের বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যাচ্ছে, কারণ ভারতের কারণে আমাদের বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা এই 15 বছর আমাদের বাংলাদেশের জনগণের উপর জুলুম নির্যাতন করেছে। এখন প্রশ্ন হলো, আমরা কি চীনের দিকে যাচ্ছি নাকি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছি, না আমরা ভারতের বলয়ের মধ্যে স্থায়ী হতে চাই? কিন্তু আমাদের বাংলাদেশ জনগণ বলছে কোনোভাবে আমরা ভারতের বলয়ের ভিতরে স্থায়ী হব না। আমরা কি 1971 সালের মতো একটি সাহসী সিদ্ধান্ত নিতে পারবো, নাকি 2024 সালে আমরা শুধু চুপচাপ একটি দালান হয়ে থাকবো, যার উপর দিয়ে যাবে বুলডোজার, যার উপরে দিয়ে যাবে বোমারু বিমান, এবং যার উপর দিয়ে যে যখন পারবে সে নেতৃত্ব করবে এবং যে সময় পারবে সে আমাদের উপর গুলি ঘুরাবে এবং আমাদেরকে নাচাবে? তাই এখন আমাদের প্রশ্ন হলো, আমরা কি গোলাম হয়ে থাকবো, নাকি প্রতিরোধ এবং প্রতিরোধ করে বা কোনো পক্ষে গিয়ে আমরা সাহসীভাবে পদক্ষেপ নেব? আপনি কি জানেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সরাসরি ছড়িয়ে পড়ে, বাংলাদেশ যুদ্ধ না চাইলেও যুদ্ধ বাংলাদেশেরও ঘরে ঢুকে পড়বে? প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? প্রথমত সামরিক পরিস্থিতি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মাত্র 2 লাখ। চীনে অস্ত্র নির্ভর ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম সব চীনের। ভারতীয় প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ দ্বারা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, নৌ এবং বিমান বাহিনী এখনো আধুনিক যুদ্ধ বিমানবিহীন এবং নৌবাহিনী অনেক উন্নত হলো, চীন এবং ভারতের তুলনায় অনেক দুর্বল। সাবমেরিন বেস তৈরি হলো কিন্তু অস্ত্রের মজুদ নেই, যেখানে অস্ত্র ছাড়া পৃথিবীতে কোনো কাজই চলে না। আর প্রত্যেকটা যুদ্ধের মেন ভিত্তি হলো অস্ত্র, এবং প্রত্যেকটা দেশ যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে তারা একের পর এক নতুন অস্ত্র তৈরি করছে। সে জায়গায় এখন স্বাধীনতার 50 থেকে 60 বছর হয়ে যাইতেছে, আমাদের বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে একটি মিসাইল পর্যন্ত আমরা উড়াইতে পারিনি আকাশে। এখন আমরা অন্যের উপর নির্ভর হয়ে এখনো চলতে আছি। বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত রক্ষা এবং ইউএন থেকে শুরু করে জাতিসংঘ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাজে অনেক দক্ষ, কিন্তু বিশ্বযুদ্ধের পর্যায়ে সম্মুখ যুদ্ধের জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুত নয়। দ্বিতীয়ত অর্থনৈতিক সক্ষমতা। যুদ্ধ হলে আমাদের বাংলাদেশ সবথেকে বড় ধাক্কা খাবে অর্থনীতিতে। এখনো আমাদের বাংলাদেশের 80% আমদানি নির্ভর। তেলের দাম বেড়ে গেলে বিদ্যুৎ পরিবহন ভেঙে পড়বে, রেমিটেন্স বন্ধ হতে পারে, রপ্তানি আমদানি সেক্টর সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে এবং সাথে সাথে গার্মেন্ট সেক্টর ধ্বংস হয়ে যাবে। আইএমএফ এবং ঋণ পরিস্থিতি। বাংলাদেশ এখন আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের চাপে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন আমাদের বাংলাদেশে রয়েছে 15 থেকে 17 বিলিয়ন ডলারের নিচে। যুদ্ধ হলে খাদ্য, তেল, ওষুধ সব জিনিস আমাদের বাংলাদেশের সংকট পড়বে। দ্বিতীয়ত জনমত এবং সামাজিক প্রস্তুতি। বাংলাদেশ যুদ্ধ প্রতিরোধ, সামাজিক ঐক্য বা নাগরিক প্রতিরোধ শক্তি নেই। অনেক পশ্চিমের পক্ষে, অনেকে চীনের পক্ষে। ছাত্র সমাজ বিভক্ত, মিডিয়া বিক্রি হয়ে গেছে। মিডিয়া যে বিক্রি হয়েছে, আমি এই বিষয়ে নিয়ে একটি ভিডিও বানাইছি, যাদের মন চায় তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবেন, তারা গিয়ে দেখতে পারেন। এবং জনগণের কোনো প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য। এই জাতি যদি যুদ্ধ বাজে তাহলে কি করে যুদ্ধ করবে এবং শত্রুর বিরুদ্ধে কি নিয়ে লড়বে? জাতি হিসেবে আমরা যুদ্ধের আগুনকে সিরিয়াসলি নিচ্ছি না, বরং আমরা হেডলাইন এবং ফেসবুকে পোস্ট আর অন্যকে দোষারোপ করতে ব্যস্ত। যার সাইবার যুদ্ধ এবং অভ্যন্তরীণ হুমকি। যুদ্ধ এখন শুধু মাটি আর বন্দুকে নয়, যুদ্ধ হচ্ছে এখন ইন্টারনেটে। ফেক নিউজ, প্রোপাগান্ডা, ইন্টারনেট শাটডাউন, সাইবার অ্যাটাক এসব বাংলাদেশের ইতিমধ্যে করতে শুরু করেছে এবং বাংলাদেশের ইতিহাসে 2024 সালে কয়েকবার ঘটেছে ইন্টারনেট, ফেক নিউজ, প্রোপাগান্ডা এবং সাথে সাইবার অ্যাটাক। আমাদের বাংলাদেশে এটি প্রতিনিয়ত ঘটছে এবং প্রতিনিয়ত ঘটতে শুরু করেছে এবং ইতিহাসের যে পুনরাবৃত্তি ঘটছে সেটা এখন বোঝা যাচ্ছে। এবং বাংলাদেশের ভিতর হুমকি রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংকিং সার্ভার, টেলিকম এবং হ্যাকিং ঝুঁকিপূর্ণ। দেশের ভিতরে বিদেশি এজেন্ট, মিডিয়া, দালাল এবং এনজিও রয়েছে যারা নীরবে যুদ্ধের জন্য মত গঠন করেছে তাদের পক্ষে নেওয়ার জন্য। বিদেশি শক্তিরা, বিশেষ করে আমেরিকা, এশিয়া এবং ভারত আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের মধ্যে তারা কাজ করেছে, তাদের পক্ষ নেওয়ার জন্য পশ্চিমে গেছে আমাদের
আমাদের বাংলাদেশকে বানানোর জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সত্যি সত্যি যুদ্ধ ছড়িয়ে পড়ে, আমাদের সেনাবাহিনী প্রস্তুত নেয়, আমাদের অর্থনীতি টলমল আর আমাদের জনগণ বিভক্ত, তাহলে আমরা যাব কোথায়? আমাদের বাংলাদেশের শেষ জায়গা কোথাও হবে, নাকি ইতিহাসের মধ্যে থেকে বাংলাদেশের নাম মুছে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আজ তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বাংলাদেশ কোন পক্ষ নেবে? ইতিহাস বলছে নিরপেক্ষ থাকাই মানে নিরাপদ থাকা নয়। প্রথম, যদি বাংলাদেশ নিরপেক্ষ থাকে, অনেকেই বলবেন আমরা সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ থাকবো, আমরা কারো পক্ষই নেব না। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি নিরপেক্ষ থাকতে পারবো? কিন্তু এর যে কয়েকটি চ্যালেঞ্জ আছে, সেটা আমাদেরকে নিতে হবে। একদিকে চীনের চাপ খাবেন, ভারতের চাপ পাবেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র আপনাকে চাপ দেবে, সবাই আপনাকে চাপ দেবে, সকলের চাপ সহ্য করে আপনাকে থাকতে হবে। কারণ আপনি নিরপেক্ষ, সবাই আপনাকে চাপ পেয়ে মন মতো করে চাপবে, কিন্তু আপনি কাউকে কোনো কিছু বলতে পারবেন না। দ্বিতীয়ত, বাংলাদেশ যদি চীনের পক্ষে নেয়, কি কি সুবিধা পাবে? চীনের অর্থনৈতিক বিনিয়োগ বাড়বে, সামরিকভাবে আমাদের বাংলাদেশ শক্তি হবে এবং প্রযুক্তি পাবে, এবং ভারতের চাপ মোকাবেলা করার জন্য আমরা ভারসাম্য পাবো, এবং যদি আমরা পারি তাহলে পারমাণবিক বোমাও বানাতে পারবো, চীন যদি আমাদের সাথে থাকে। কিন্তু বিপদও আছে, আমেরিকার নিষেধাজ্ঞা আসতে পারে, ভিসা বন্ধ হতে পারে, ডলার সংকট হতে পারে, রফতানি বন্ধ হয়ে যাবে, IMF এবং বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্ক ভেঙে যেতে পারে, তারা আমাদের বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের চাপ দিতে পারে। তৃতীয়, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের পক্ষে নেয়, সুবিধা হবে, ব্যবসা বাড়বে, রপ্তানি হবে, নিরাপত্তা বাড়বে এবং বিশেষ সুবিধা পাবে, IMF এবং UN নেটোর সহানুভূতি পাবে এবং পশ্চিমা মিত্র হবে, এবং ভারত আমাদেরকে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করবে। কিন্তু এর আবার বিপদ আছে, চীনের প্রকল্প বন্ধ হয়ে যাবে, রাশিয়ার জ্বালানি সংযোগ হারাবে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য থেকে আমাদের বাংলাদেশ দূরে ছড়া যাবে, অর্থাৎ মুসলিম বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ আলাদা হয়ে যাবে। এর দ্বারা আমাদের বাংলাদেশের সব থেকে বড় ক্ষতি হবে, কারণ আমাদের বাংলাদেশ কোনো সময় বিপদে পড়লে সবার আগে মুসলিম বিশ্বই আমাদের সামনে এবং আমাদের সাহায্য আসবে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য সহযোগিতাকে কখনোই আসবে না, আসলেও বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে আসবে, কিন্তু ডাইরেক্ট তারা আসবে না চিন্তা ভাবনা ছাড়া। কিন্তু মুসলিম বিশ্ব আমাদের উপর অ্যাটাক হলে, আমাদের উপর আক্রমণে, আমাদের বাংলাদেশ কষ্ট থাকলে, মুসলমানদের কষ্ট থাকলে, যে কোনো মুসলিম রাষ্ট্র আমাদের সামনে এসে আমাদের পাশে এসে দাঁড়াবে। এখন আমাদের বাংলাদেশের কিছু কৌশলগত দিক আছে, বিকল্প অর্থনৈতিক জোট তৈরি করা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং ব্রাজিলের মধ্যে বিকল্প অর্থনীতি তৈরি করা, নিজস্ব খাদ্য জ্বালানির সক্ষমতা বাড়ানো, রপ্তানি বৈচিত্র্য শুধু গার্মেন্টসের উপর ভিত্তি করে নেয়, ICT, কৃষি এবং ওষুধের আমাদের বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে। শুধু তাই নয়, সামরিক ক্ষেত্রে আধুনিকরণ, কিন্তু আত্মরক্ষামূলক। কেউ যদি আমাদের অ্যাটাক করতে আসে, তারা যেন বেঁচে না যেতে পারে। আমরা কার উপর অ্যাটাক করবো কিনা সেটা হচ্ছে পরের ব্যাপারে। কেউ যদি আমাদের উপর অ্যাটাক করতে আসে, তারা যেন বেঁচে না যেতে পারে, এমনভাবে কৌশলগত অবস্থান নিতে হবে, এমনভাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা আমাদের করতে হবে, যেন শত্রু আমাদের ভিতরে ঢুকলে তারা যেন বেঁচে না যেতে পারে। এবং আত্মরক্ষার জন্য এখন আমাদের বাংলাদেশের আশেপাশে যারা আছে, সকলের কাছে পারমাণবিক বোমা আছে অথবা পারমাণবিক শক্তির সক্ষমতা আছে, এবং তারা যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতে পারে। বিশেষ করে আমাদের পাশে এখন শুধু মায়ানমার, তাদের পারমাণবিক বোমা নেই, এদের ভারতের আছে, চীনেরও আছে। তাই এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এখনই পারমাণবিক বোমা তৈরি করার, আত্মরক্ষার জন্য এখনই পারমাণবিক বোমা তৈরি করা দরকার। এই সিদ্ধান্ত শুধু সরকারের নয়, এই সিদ্ধান্ত একটি জাতির। আমরা কি দাস হয়ে যাব নাকি আত্মনির্ভর হয়ে থাকবো, সেটা এখনই আমাদের বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে এই প্রশ্ন করতে হবে। এই প্রশ্নটা আমি আপনার কাছে করছি, আপনি কি গোলাম হয়ে থাকতে চান, আপনি কি দাস হয়ে থাকতে চান, নাকি ঘুরে দাঁড়াতে চান, পৃথিবীর ভিতরে আপনি দাবড়াইয়ে বেড়াতে চান? সেই প্রশ্ন এখন আপনার কাছে করছি, আপনি কি চান? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি দেখছেন না মানে সেটা বাস্তবে নাই, সেটা আপনি ভুল ভাবছেন। আপনি যেটা দেখছেন না, সেটা অনেক জিনিস বাস্তবে আছে, আপনি জিন দেখছেন না, বাস্তবে আছে। আপনি ব্যথা পাচ্ছেন, দেখছেন না, কিন্তু বাস্তবে আছে, এটা আপনাকে ভাবতে হবে। আপনি দেখছেন না মানে সেটা বাস্তবে নাই, সেটা আপনি ভুল ভাবছেন। বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কিন্তু এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি বুদ্ধির সাথে ঠেকে থাকবে নাকি এই আগুনে তার মানচিত্র পোড়াবে? সেটা এখন বাংলাদেশের মানুষের প্রশ্ন এবং বাংলাদেশের প্রশ্ন, সরকারের প্রশ্ন, প্রশাসনের প্রশ্ন।
আর ভিডিও শেষের দিকে আপনাকে আমি একটি প্রশ্ন করছি, আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে আপনি কি করতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও আসছে বিশ্বযুদ্ধ এবং মুসলিম বিশ্ব এখন কোন দিকে যাচ্ছে এবং মুসলিম বিশ্বের এখন কি করা দরকার এবং কোন ভিত্তির উপর কাজ করলে মুসলিম বিশ্ব ঘুরে দাঁড়াতে পারে, বিশ্বকে দাপড়াই বেড়াতে পারবে মুসলিম বিশ্ব, সেটাকে আমাদেরকে এখনই বলতে হবে। এই বিষয় নিয়ে ভিডিও বানাবো, সেই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা পরবর্তী ভিডিও জানাবেন। এই ভিডিওতে আপনি কি কি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওতে আপনি যে কটা পোস্ট করলাম সেই পোস্টের উত্তর আপনার কি সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে দেখবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা আপনাদের জন্য উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাইয়ে যাবেন।